নিঃসন্দেহে ব্রাজিল এবং নরওয়ের এই ম্যাচটাতে ভিনিসিয়াস হালান্ডদের দিকে সবার চোখ থাকবে, কিন্তু এছাড়াও তো এই ম্যাচে আরও অনেক প্লেয়ারই থাকবেন যারা আলো ছড়াতে পারে। আপনার কাছে কি মনে হয়? অবশ্যই আমরা যদি কি পারফর্মারের কথা বলি, আসলে ভিনি এবং হাল্যান্ডের কথা তো বলতেই হবে। দুই দলে আসলে দুইজনেই গোল করার দায়িত্বে থাকবেন, তারাই লিডিং ফ্রম দ্য ফ্রন্ট হবেন। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দর্শকদের দেখাতে চাই, একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে দেখাতে চাই তারা কেন এত ইম্পর্টেন্ট, তাদেরকে কেন আমরা রাখছি। শুরুতেই যদি আমরা ভিনিসিয়াস জুনিয়রের কার্ডটা একটু দেখাতে চাই, ভিনি কিন্তু এই বিশ্বকাপে ব্রাজিলের ত্রাতা, সেটা বললে মোটেও ভুল হবে না। তিনি খুব ভালো পারফরমেন্স করেছেন। তার পরিসংখ্যানটা একটু যদি দেখি, তিনি 4 ম্যাচে 4টি গোল করেছেন, সবশেষ ম্যাচে গোল পাননি, কিন্তু ভালো পারফরমেন্স করেছিলেন। খুব আনলাকি ছিলেন, জাপানের বিপক্ষে অ্যাসিস্ট করেছেন একটি। ওভারঅল তার রেটিং যদি দেখি 8.20। তো আসলে এটা কিন্তু গত 4টা ম্যাচ খেলেছেন, 4টা ম্যাচে তার এভারেজ রেটিং, এবং তার মেইন যে সক্ষমতা, তার গতি এবং প্রেসিং নর্মালি আমরা ভিনিকে করতে দেখি না, অতীতে দেখিনি, কিন্তু এবারের বিশ্বকাপে তিনি কিন্তু করছেন। কেননা মডার্ন ফুটবলে প্রেসিংটা শুরু হয় বা ডিফেন্স শুরু হয় কিন্তু স্ট্রাইকারের কাছ থেকে, তো সেই জায়গাটাতেও তিনি ভালোভাবে অ্যাডাপ্ট করেছেন এবং সে কারণেই কিন্তু ব্রাজিলের কি প্লেয়ার তিনি। আরেকজনেরকে দেখাবো আমি, গ্যাব্রিয়েল মাগালাইশ, তার পারফরমেন্সটা একটু দেখাবো। তাকে গুরুত্বপূর্ণ রাখছি এই কারণেই, তার সঙ্গে মার্কিনিওস আছেন, ব্রাজিলের 2 সেন্টার ডিফেন্ডার। মার্কিনিওসও কিন্তু ভালো পারফরমেন্স করেছেন, কিন্তু আমি তারপরও তাকে এগিয়ে রাখছি। কেননা তিনি কিন্তু ভালো যে শুধু ডিফেন্স করছেন সেটাও না, তার পাসিংও খুব ভালো। তিনি অনবদ্য অ্যাটাকিংয়ে বল সাপ্লাই করে থাকেন, এবং জাপানের সঙ্গে যে ক্যাসিমিরোর হেডারের গোলটা ছিল সেটার ক্রসও কিন্তু তিনি দিয়েছিলেন। তো তার ক্রসিং, পাসিং এই দুটোও খুব ইম্পর্টেন্ট ডিফেন্ডিংয়ের সঙ্গে সঙ্গে। যেমনটা আমি বলেছিলাম, তিনি একটি অ্যাসিস্ট করেছেন। ওভারঅল 4 ম্যাচে তার রেটিং হচ্ছে 7.63। এবং আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালে খেলেন, এবং এর্লিং হ্যালান্ড, নরওয়ের যে মেইন থ্রেট ব্রাজিলের জন্য, তিনি কিন্তু ম্যান সিটিতে খেলেন। তো তারা দুইজনই প্রায়শই একে অপরের বিপক্ষে লড়াই করে থাকেন, এবং ইংলিশ প্রিমিয়ার লিগে তাদের রাইভালরিটা কিন্তু আমরা দেখে থাকি। তো তিনি ভালো করেই জানেন আসলে হ্যালান্ডের মুভমেন্টটা কেমন হয়ে থাকেন। তো ব্রাজিলের জন্য তিনি খুব ভাইটাল রোল প্লে করবেন হ্যালান্ডকে থামানোর জন্য। তো সেই কারণেই আমি রেখেছি যে ভিনির পরেই ব্রাজিলের সবচেয়ে কি পারফর্মার হতে পারে গ্যাব্রিয়েল মাগালাইশ। এবার আসা যাক নরওয়ের দিকে। আমরা যদি নরওয়ের হ্যালান্ডের কথা তো বলছিলামই, তো হ্যালান্ডকে তো আপনি বাদ দিতে পারবেনই না। দুর্দান্ত একজন স্ট্রাইকার, তবে বক্স টু বক্সেই তিনি থাকেন, তিনি অতটা ডিফেন্ড করেন না। বিগ গাই, এবং তাকেই ফিট করা হবে সবগুলো বল। তো 3 ম্যাচে তিনি অলরেডি 3টা গোল করে ফেলেছেন। 3 ম্যাচেই তিনি গোল করেছেন, গোলের সংখ্যাটা তার আরেকটু বেশি। তার ওভারঅল রেটিং 7.97। জাতীয় দলের মোট ম্যাচ তিনি খেলেছেন 53টি এবং গোল করেছেন 60টি। আপনি এটা খেয়াল করুন, 53 ম্যাচে 60 গোল জাতীয় দলে, এটা কিন্তু দুর্দান্ত রেকর্ড। নর্মালি আমরা অনেক কম দেখে থাকি, হয়তো 50-60 ম্যাচে 20 গোল 30 গোল এরকম রেকর্ডটা হয়ে থাকে। সেই জায়গায় তার গোলের ট্যালিটা দেখুন। তো তাকে আটকাতে হবে, এবং আরেকটা বিষয়, তিনি যেহেতু হাইটে অনেক লম্বা, তার ফিনিশিং তো আছেই, তার হেডারটা, এরিয়াল অ্যাটাকটা ব্রাজিলকে ডিফেন্ড করতে হবে। এবং আমার কাছে মনে হয়, যেটা আমি একটু আগেও বলেছিলাম, যে তিনি যেহেতু আক্রমণের মেইন নেতা, তবে একজন ইঞ্জিন আছে। আমরা যদি নরওয়ের দলটাকে একটা ইঞ্জিন করে ধরি, সেটার প্রাণ শক্তি হবেন মার্টিন ওডেগার্ড। তো মার্টিন ওডেগার্ডের আমরা একটু কার্ড দেখাতে চাই। তিনি নরওয়ের ক্যাপ্টেন, তিনি মাঝমাঠ থেকে বল সাপ্লাইয়ের মেইন কাজ থাকে। যেই 3 স্ট্রাইকার আছে, তার পাসিং রেঞ্জ অনবদ্য, লং পাস, শর্ট পাস, এবং তিনি খুব দ্রুত বক্সে ঢুকে যেতে পারেন। রিয়াল মাদ্রিদে খেলেছেন এক সময়, এখন আর্সেনালের হয়ে খেলেন। আর্সেনালের অধিনায়ক। তিনি 3 ম্যাচে 3টি অ্যাসিস্ট করেছেন, যেটা বলছিলাম তার কাজ হচ্ছে বল যোগান দেওয়া। তিনি 3 ম্যাচে 3টি বলের গোলের যোগান দিয়েছেন। তার ওভারঅল রেটিং 7.20। জাতীয় দলের হয়ে 71টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন 5টি, অ্যাসিস্ট করেছেন 10টি। তবে অতীতের পারফরমেন্স তার ততটা অ্যামেজিং না হলেও সাম্প্রতিক বছরগুলোতে তিনি পারফরমেন্সে খুব ভালো উন্নতি করেছেন। তো আমার কাছে মনে হয় এই দুজনই কি পারফর্মার হবে। তবে আমার কাছে সবচেয়ে মনে হয় ওডেগার্ডকে যদি আটকাতে পারে ব্রাজিল, তাহলে আসলে আমার মনে হয় নরওয়েকে আটকানো সম্ভব। ওডেগার্ড, হালান্ড, এই দুইজন প্লেয়ারই আসলে একটু থ্রেট হতে যাচ্ছে ব্রাজিলের জন্য। একটু যদি জানতে চাই যে এখন পর্যন্ত 2 ল্যাটিন পরাশক্তি আর্জেন্টিনা অথবা ব্রাজিল কেউই কিন্তু জিততে পারেনি নরওয়ের বিপক্ষে। এটা ব্রাজিলের জন্য কিছুটা দুশ্চিন্তার কিনা? আসলে পরিসংখ্যান অবশ্যই অনেক সময় কনফিডেন্স যোগায়, কিন্তু আসলে পরিসংখ্যান খুব বেশি যে ম্যাটার করে তাও নয়। কেপ ভার্দে এই বিশ্বকাপে তো প্রথম খেলতে এসেছে, তাদের তো সেই হিসেবে কোনো পরিসংখ্যানও ছিল না। তারা যেভাবে ফাইট করেছে, ভালো রেজাল্ট করেছে, সেটাই বিষয়। তারপরেও একটু আমরা দেখাতে চাই রেটিংটা, তার মুখোমুখি পরিসংখ্যানের ইতিহাসটা। ব্রাজিল এবং নরওয়ে 4 বারের আগে মুখোমুখি হয়েছে, দুই দলের বিপক্ষে। ব্রাজিল একটি ম্যাচও জেতেনি, যেটা নিয়েই আসলে আলোচনা হচ্ছে যে নরওয়েকে কখনো ব্রাজিল হারাতে পারেনি, কিন্তু সেটা অনেক আগের বিষয়। 2টি জয়
দুটি ম্যাচ জিতেছে আসলে 4টার মধ্যে নরওয়ে, এবং ড্র হয়েছে 2টি ম্যাচ। আমরা যদি সবশেষ ম্যাচটা হিসেব করি, সবশেষ ম্যাচটা 2006 সালে হয়েছিল, 1-1 ড্র হয়েছিল, খুব লম্বা সময় আগের কথা। এরপর 2006 সালের পর এই দুই দল আর প্রীতি ম্যাচও খেলেনি। 98 বিশ্বকাপে তারা আসলে এর আগে মুখোমুখি হয়েছিল, একমাত্র যেটা অফিসিয়াল ম্যাচ ছিল গ্রুপ পর্বে, সেই ম্যাচটা 2-1 নরওয়ে জিতেছিল। যদিও সেই ম্যাচের গোল এবং রেফারিং নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, জাস্ট ডিফারেন্ট ইস্যু, কিন্তু ব্রাজিল আসলে কখনোই হারাতে পারেনি।